নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে। শপথ, শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি এই লকডাউনের সময়ে তোমরা সকলেই আল্লাহর রহমতে সুস্থ এবং সবল আছো। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে যথারীতি আজকেও ইংরেজি ক্লাস নিয়ে আমি আছি মোহাম্মদ রাহেল উদ্দিন। তো তোমরা জানো আগামী 1 জুন থেকে আমাদের PPT 1 পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো তার উপর ভিত্তি করে অনলাইন ক্লাসগুলো আপলোড করা হবে। আশা করি সকলে অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং চর্চা করবে বাসায়। কোনো সমস্যা হলে এই অনলাইন ক্লাসের সমাধান ভিত্তিক জুম ক্লাস হবে, সেই জুম ক্লাসে তোমরা নিজেদের মতামত ব্যক্ত করতে পারবে। তো চলো আজকে আমরা তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ইংরেজি দ্বিতীয় পত্রের সিভি রাইটিং। তো তোমরা জানো যে ইংরেজি দ্বিতীয় পত্রে 12 নম্বর প্রশ্নে সিভি রাইটিং নামে একটি অপশন আছে। অপশন না, এটা একটা কোশ্চেন। তো সিভি হলো কারিকুলাম ভিটা, এটা বিস্তারিত তোমাদের জানানো হবে। মূলত একজন চাকরি প্রার্থী চাকরির জন্য যে আবেদনপত্র লিখে থাকে সেটাকে সিভি রাইটিং বলে। তো এই সিভি রাইটিংয়ের 2টা পোরশন বা 2টা অংশ আছে। এই 2টা অংশ নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু সেই আলোচনার পূর্বে তোমাদের সাথে আগে আমার আলোচনা করা দরকার সিভির প্রশ্ন কেমন হবে। তুমি যদি প্রশ্ন বুঝতে না পারো তাহলে অবশ্যই সিভিটা লিখতে পারবে না। তো আমরা আগে প্রথমে প্রশ্ন পড়ব। দেখো প্রশ্ন লেখা আছে, সাপোজ ইউ আর আব্দুল আলিম। মনে করো তোমার নাম আব্দুল আলিম। ইউ হ্যাভ কমপ্লিটেড ইয়োর গ্র্যাজুয়েশন অ্যান্ড নাও আর লুকিং ফর আ জব। বলছে যে তুমি স্নাতক পাশ করেছো। স্নাতক অর্থাৎ HSC পরীক্ষা দেওয়ার পরে আমরা যে 4 বছর বা 3 বছর মেয়াদি পড়াশোনাগুলো করে থাকি সেটা স্নাতক সম্মান হতে পারে, সরাসরি স্নাতক হতে পারে, যেটাকে আমরা অনার্স বলে থাকি বা BA, BCom, BSc পাস কোর্স বলে থাকি। তো সেই পড়াশোনাটা তুমি শেষ করেছো এবং একটি চাকরি খুঁজতেছো। রিসেন্টলি ইউ হ্যাভ সিন অ্যান অ্যাড, অ্যাড ফর দ্য পোস্ট অফ আ রিজিওনাল সেলস ম্যানেজার ইন স্কয়ার কনজিউমার্স লিমিটেড। তুমি সাম্প্রতিককালে স্কয়ার কনজিউমার্স লিমিটেডে রিজিওনাল সেলস ম্যানেজার বা অফিসার বা রিপ্রেজেন্টেটিভ হিসেবে একটি চাকরির বিজ্ঞপ্তি দেখেছো। একটা জিনিস খেয়াল করো, ইউ হ্যাভ সিন অ্যান অ্যাড, অ্যাড। অ্যাড হলো অ্যাডভার্টাইজমেন্টের সংক্ষিপ্ত রূপ। অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞপ্তি, এটার সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। তুমি সেই পদের জন্য আবেদন করতে চাও, অর্থাৎ তুমি সেই চাকরিটা করতে চাও, চাকরির জন্য আবেদন লিখবা। নাও রাইট আ সিভি উইথ আ কাভার লেটার ফর দ্য পোস্ট। এখন ওই চাকরির জন্য তুমি একটি সিভি বা কারিকুলাম ভিটা বা বায়োডাটা তৈরি করবে এবং তার সাথে থাকবে একটি কাভার লেটার, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন। তুমি সরাসরি একটি সিভি দিলে চাকরি হবে না, তার জন্য একটা আবেদনপত্র লিখতে হবে, সেটাই হলো কাভার লেটার। লেখা আছে দেখো, ইয়োর সিভি শুড নট এক্সিড 1 পেজ। এক্সিড মানে অতিক্রম করা। তোমার সিভি অবশ্যই 1 পৃষ্ঠা অতিক্রম করবে না।
তাহলে দেখো একটা সিভির দুইটা অংশ, একটা হলো কাভার লেটার, তারপরে হবে তোমার সিভি। অর্থাৎ আমরা প্রিন্সিপাল স্যার, চেয়ারম্যান স্যার অথবা ডিসি স্যার, ইউএনও স্যার এদের কাছে যে অ্যাপ্লিকেশনগুলো লিখে থাকি তারই অনুরূপ একটা কাভার লেটার হবে চাকরির জন্য। সেটা প্রথমে লিখতে হবে এবং পরে তোমার সিভিটা লিখতে হবে। সিভি হলো তোমার নিজের সংক্রান্ত বিস্তারিত বর্ণনা, তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, আমরা এটা বিস্তারিত এখানে দেখাবো। তো এই প্রথমে কাভার লেটার লিখতে হবে। এখানে একটা শর্ত জুড়ে দেওয়া আছে, দেখো, ইয়োর সিভি শুড নট এক্সিড 1 পেজ। অর্থাৎ তুমি তোমার যে সিভিটা লিখবে এটা শুধুমাত্র 1 পেজের মধ্যেই সীমাবদ্ধ হবে, 1 পেজের বাইরে লেখা যাবে না। তাহলে কাভার লেটার আমরা কিভাবে লিখব? কাভার লেটারটা 1 পেজে লিখব এবং কাভার লেটার লেখার পরে যদি কোনো জায়গা ফাঁকা থাকে ওখানে সিভি শুরু করা যাবে না, ওইটা ফাঁকাই রাখতে হবে। অপর পেজে গিয়ে আমরা সিভি শুরু করব এবং ওই পেজের মধ্যেই শেষ করে দেব। তবে অনেকেই 1 পেজের মধ্যেই কাভার লেটার এবং সিভি দুটোই একসাথে লিখে ফেলে, সেটা হলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমি জানি তোমরা সেটা পারবে না। তাই তোমাদের কাভার লেটার 1 পেজে এবং সিভিটা অন্য পেজে। আমরা প্রশ্ন দেখলাম, এই প্রশ্নের উপর ভিত্তি করে তুমি তোমার কাভার লেটার এবং সিভি তৈরি করবে। তো চলো আমরা দেখি যে এটার জন্য কাভার লেটার কেমন হবে আমরা দেখব। দেখো, শুরুতেই আমরা একটা কাভার লেটার দেখাবো। এখানে লেখা আছে, দেখো, প্রথমেই উপরে লিখতে হবে তারিখ। আমরা লিখেছি 21 জুন 2017। এরপরে কার কাছে আমরা অ্যাপ্লিকেশন লিখব, লেখা আছে স্কয়ার কনজিউমার্স লিমিটেড। তো স্কয়ার কনজিউমার্স লিমিটেডের কে তোমাকে চাকরিটা দেবে সেটা লিখতে হলে তাহলে আমাকে দেখতে হবে, হয় চেয়ারম্যান স্যারকে লিখতে হবে, নয়তো ম্যানেজিং ডিরেক্টর অথবা সরাসরি ডিরেক্টর। তো আমরা এখানে লিখেছি দ্য ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, তারপরে স্কয়ার কনজিউমার্স লিমিটেড। এরপরে এই স্কয়ার কনজিউমার্স লিমিটেড কোথায়, হেড অফিসটা কোথায়, আমরা লিখেছি ঢাকা, বাংলাদেশ। যেমন আমরা লিখি দ্য প্রিন্সিপাল, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, তারপরে নড়িয়া, শরীয়তপুর। ঠিক এইভাবেই লিখতে হবে। এরপরে লিখতে হবে আমাদের সাবজেক্ট। সাবজেক্টটা হবে তুমি কিসের উপরে অ্যাপ্লিকেশনটা বা কাভার লেটারটা লিখছো সেটা। তাহলে তোমার চাহিদা হলো রিজিওনাল সেলস ম্যানেজারের চাকরি, তো আমরা এটা লিখব প্রেয়ার ফর দ্য পোস্ট অফ আ রিজিওনাল সেলস ম্যানেজার, প্রেয়ার ফর দ্য পোস্ট অফ আ রিজিওনাল সেলস ম্যানেজার। আমরা প্রেয়ার ফরও লিখতে পারি, অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আ রিজিওনাল সেলস ম্যানেজার এটাও লিখতে পারি। এরপরে আমরা সাধারণ অ্যাপ্লিকেশনের চেয়ে এটার একটু আলাদা একটা গঠন আছে, সেটা আমরা দেখব। প্রথমেই লেখা আছে, দেখো, স্যার, এরপরে লেখা আছে ইন রিসপন্স, RESPONSE, ইন রিসপন্স অথবা ইন রিপ্লাই লিখতে পারো, REPLY, ইন রিপ্লাই টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি প্রথম আলো অন 15th June 2017 for the post of a regional sales manager for your company. I like to offer myself as one of the candidates for the same. অর্থাৎ আপনার কোম্পানির জন্য একজন রিজিওনাল সেলস ম্যানেজারের পোস্টের লোক নেওয়ার উদ্দেশ্যে আপনি গত 2017 সালের 15ই জুন প্রথম আলো পত্রিকায় যে বিজ্ঞপ্তি দিয়েছিলেন সেই বিজ্ঞপ্তির উত্তরে আমাকে অনেকগুলো প্রার্থীর মধ্যে একজন হিসেবে আপনার সামনে তুলে ধরছি। এটা হলো বাংলা। তো এরপরে লিখবা all my particulars, PARTICULARS, all my particulars are given below for your kind consideration. Particulars means informations, তথ্য। আমার জীবনের সকল তথ্য আমি এখানে প্রয়োজনীয় তথ্যগুলো তুলে ধরছি নিচে। Therefore, I pray and hope that you would kindly permit me to face the interview to prove my worth, WORTH, worth for the post and thus oblige me. অতএব আমি আপনার কাছে বিনীতভাবে প্রার্থনা এবং প্রত্যাশা করছি যে আপনি আমার
বিষয়টি বিবেচনা করে আমাকে ইন্টারভিউ অর্থাৎ চাকরির সাক্ষাৎকারে আমাকে সুযোগ দিয়ে এই পদের জন্য বা উক্ত পদের জন্য আমার যোগ্যতা প্রমাণ করার সুযোগ দান করে বাধিত করবেন। দেখো দেয়ারফর যদি আমরা প্রথমে না লিখে আই প্রথমে লিখতাম, আই কমা দেয়ারফর কমা প্রে অ্যান্ড হোপ দ্যাট, তাহলে দেয়ারফর শুরুতে না লিখলে উভয় অংশে কমা দিতে হবে। কিন্তু দেয়ারফর শুরুতে যদি আমরা শুরুতে লিখি তাহলে কমা দেওয়ার দরকার নাই, আর আই শুরুতে লিখলে কমা দিতে হবে। এরপরে লিখবো আমরা ইয়োর্স ফেইথফুলি, ইয়োর্স YOURS, ইয়োর্স ফেইথফুলি, এসটা দিতে হবে। ফেইথফুলির জায়গায় আমরা ওবিডেন্টলি লিখতে পারি, আবার ওবিডেন্টলি বা ফেইথফুলি আগে লিখে ইয়োর্সটাও পরে লিখতে পারি। এরপরে যে ব্যক্তি অ্যাপ্লিকেশন লিখবে তার একটা স্বাক্ষর দিতে হবে। দেখো ইয়োর্স ফেইথফুলি লিখে একটা স্বাক্ষর দিয়েছি, ওটা একটা নমুনা স্বাক্ষর, তারপরে তার পূর্ণ নাম। পরীক্ষায় যে প্রশ্নে যে উত্তরটা নামটা দেওয়া থাকবে সেই নামটাই তোমাকে ওখানে দিতে হবে। লেখা আছে দেখো আব্দুল আলিম, এইটুকু আমার কাভার লেটার শেষ, এইটুকু তুমি এক পেজের মধ্যে লিখে শেষ করবা। অপর পেজে আমরা লিখব সিভি। এখন দেখো আমরা সিভিটা দেখাচ্ছি। সিভিটা দেখো এই যে একটা মার্ক করা আছে নীল কালি দিয়ে মার্ক, আব্দুল আলিমের নিচে, এবং এই পাশে দেখো নীল কালি দিয়ে মার্ক, অর্থাৎ এইটুকু এক পেজে তুমি শেষ করবা। পরের পেজে গিয়ে তুমি মার্জিনের পরে থেকে এখানে লেখা শুরু করবা কারিকুলাম ভিটা, CURRICULUM, কারিকুলাম VITAE, কারিকুলাম ভিটা, অর্থাৎ জীবন বৃত্তান্ত। তোমার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত তুমি লিখবে। প্রথমে লিখবা নেম আব্দুল আলিম, ফাদার্স নেম FATHER, ফাদার্স নেম লিখবা। ফাদার্স নেমটা তোমার যা হয় এক একজনের এক এক রকম হবে, তোমরা লিখবা, সমস্যা নেই। মাদার্স নেমটাও লিখবা। এগুলো সবগুলো কোলন দিয়ে লিখতে হবে। এরপরে মেইলিং অ্যাড্রেস মিন্স যোগাযোগের ঠিকানা। তুমি একটা ঠিকানা দিবা, যেই যোগাযোগে ঠিকানাটাই তোমার চিঠি পাঠানো যাবে। তাহলে আমরা লিখেছি একটা ঠিকানা, যেমন রোড নাম্বার 19, হাউস নাম্বার 5 A, উপশহর বগুড়া। তুমি সেটা শরীয়তপুরের একটা ঠিকানা দিলা, যে নরকলিকাতা ভোজেশ্বর শরীয়তপুর, বা নরকলিকাতা ভোজেশ্বর নড়িয়া শরীয়তপুর লিখতে পারো। এরপরে অবশ্যই তুমি কন্ট্যাক্ট নাম্বার লিখবা। কন্ট্যাক্ট নাম্বার অর্থ হলো তোমার সাথে কর্তৃপক্ষ যোগাযোগ করবে এরকম একটা খোলা মোবাইল নাম্বার দিবা। আমরা একটা নাম্বার দিয়েছি। যদি ইমেইল নাম্বার থাকে, আধুনিক যুগ, তাহলে ইমেইল নাম্বার দিবা, ইমেইলটা লেখা আছে। এরপরে দেখো লেখা আছে ডেট অফ বার্থ। এখন খেয়াল করো, এখানে গ্র্যাজুয়েশন পাশ করছো তুমি, তাহলে গ্র্যাজুয়েশন পাশ করতে মানুষের কমপক্ষে 23, 24 বা 25 বছর সময় লাগে। তাহলে তুমি তোমার যে আসল ডেট অফ বার্থটা এখানে দিতে পারবা না। তুমি 15 বছর বয়সে SSC পাশ করছো, 17তে HSC পাশ করছো, 17-র পরে আরও 4 বছর গ্র্যাজুয়েশন, তাহলে 17 আর 4 21, আর গ্র্যাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েশন যদি করতে চাও সেটা অতিরিক্ত যোগ্যতা, তাহলে দেখো আরও 1 বছর বা 2 বছর, তাহলে 23 বছর বা 24 বছর লেগে যাবে। সেই অনুযায়ী তুমি ডেট অফ বার্থ দিবা। এখানে দেওয়া আছে 27 নভেম্বর 1992। এখন তোমরা 92 না গিয়ে 1993, 1994, 96 পর্যন্ত তুমি দিতে পারবা। এটা একটা আনুমানিক অর্থাৎ কাল্পনিক একটা ডেট অফ বার্থ তোমরা দিবা। এরপরে লেখা আছে রিলিজন, RELIGION, রিলিজন অর্থাৎ ধর্ম লিখবে ইসলাম। কেউ হিন্দু থাকলে লিখবে হিন্দু, খ্রিস্টান থাকলে লিখবে ক্রিশ্চিয়ান ইত্যাদি। এরপরে অবশ্যই লিখবা ন্যাশনালিটি মানে জাতীয়তাবাদের ক্ষেত্রে লিখবা বাংলাদেশি বাই বার্থ, বাংলাদেশি, তারপরে বাই বার্থ শব্দটা লিখবা, অর্থাৎ জন্মসূত্রে বাংলাদেশি। ব্লাড গ্রুপ যদি তুমি দিতে চাও তাহলে ব্লাড গ্রুপ দিবা। ব্লাড গ্রুপ আমরা লিখেছি B পজিটিভ, A পজিটিভ, B নেগেটিভ ইত্যাদি লিখতে পারবা। এরপরে আছে NID নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। তোমার ন্যাশনাল আইডি কার্ড থাকলে দিবা, না থাকলে নাই। ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ একজন প্রার্থী সে বিবাহিত না অবিবাহিত সেটা লিখবা। ম্যারিটাল স্ট্যাটাসের জায়গায় ম্যারিড থাকলে ম্যারিড লিখবা, আনম্যারিড থাকলে আনম্যারিডও লিখতে পারো, সিঙ্গেলও লিখতে পারো। এরপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা কি। শিক্ষাগত যোগ্যতার ঘরে গিয়ে দেখো 1, 2, 3, 4, 5, 5টি ঘর তোমাকে করতে হবে। প্রথমে লেখা আছে ডিগ্রি অর্থাৎ তুমি কোন কোন ডিগ্রি অর্জন করছো। তাহলে ডিগ্রি আমরা নিয়ম হলো জীবনে সর্বশেষ যে ডিগ্রিটা তুমি লাভ করেছো সেটা আগে লিখতে হয়। তাহলে তোমার যদি শুধু গ্র্যাজুয়েশন হয়
তাহলে বিএ বা বিএ অনার্স, বিকম অনার্স, বিএসসি অনার্স এটা লিখতে পারো। আর যদি পোস্ট গ্র্যাজুয়েশন হয় অর্থাৎ মাস্টার্স হয় তাহলে সেটা আগে লিখবা। তাহলে আমি মাস্টার্স শেষ করেছি, তাহলে আমি মাস্টার্স লিখব। মাস্টার্স না লিখে MA লিখতে পারি, কম লিখতে পারি। কমের ক্ষেত্রে এম বড় হাতের আর কমের অর্থাৎ কমার্স সিতে বড় হাতের আর বাকি OM ছোট হাতের। তো বি কমের জায়গায় যদি তুমি বিএসসি হও তাহলে বি বড় হাতের লিখবা, এস বড় হাতের, সি ছোট হাতের, এইভাবে। এরপরে লেখা আছে বিকম অনার্স, আমি অনার্স পাস করেছি অর্থাৎ ব্র্যাকেটে অনার্সটা সংক্ষেপে লিখেছি HONS অনার্স। এরপরে HSC, তারপরে হলো SSC। আর যদি উল্টাভাবে লিখতে চাও প্রথমটা প্রথমে তাহলে SSC, HSC, বিকম অনার্স, MCOM এভাবেও তোমরা লিখতে পারবে, সমস্যা নেই। এরপরে লেখা থাকে ইনস্টিটিউশন, INS TI TU TION ইনস্টিটিউশন, অর্থাৎ নেম অফ বোর্ড অথবা ইউনিভার্সিটি, বোর্ড অর ইউনিভার্সিটি এটা আমরা লিখব। আমরা অনার্স এবং মাস্টার্স যেটা সেটা ইউনিভার্সিটির অধীনে লিখে থাকি, তাই আমরা লিখেছি ঢাকা ইউনিভার্সিটি। তুমি রাজশাহী ইউনিভার্সিটি লিখতে পারো, বেগম রোকেয়া ইউনিভার্সিটি লিখতে পারো, কুমিল্লা ইউনিভার্সিটি, অর্থাৎ যে যে ইউনিভার্সিটি লিখতে চাও সেটা লিখতে পারবে। এরপরে লিখেছি দুটোই ঢাকা ইউনিভার্সিটি, আমরা ডু বা ডট ডট দেই নাই, পুরাটাই লিখতে হবে, দুটোই ঢাকা ইউনিভার্সিটি। আমরা নিচে দ্বিতীয় নম্বরটা বিকম অনার্স ধরে ডু লিখতে পারতাম, কিন্তু সেটা না লেখাটা উত্তম। এরপরে লিখেছি রাজশাহী বোর্ড, পরেরটা আবার লিখেছি রাজশাহী বোর্ড, অর্থাৎ আমার দুইটা বোর্ডই এক। এরপরে লিখেছি সাবজেক্ট অথবা গ্রুপ, অর্থাৎ তুমি কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করেছো। তাহলে মাস্টার্স এবং অনার্সের সাবজেক্ট মার্কেটিং হতে পারে, অ্যাকাউন্টিং হতে পারে, ফিনান্স ব্যাংকিং হতে পারে, ইংলিশ হতে পারে, ইকোনমিক্স হতে পারে, অর্থাৎ তুমি যেটা বিএ অনার্স হলে বিএ অনার্সের সাবজেক্ট লিখবা, বিকম অনার্স হলে বিকম অনার্সের সাবজেক্টগুলো লিখবে। আর এসএসসি এইচএসসি যদি তুমি সব ক্ষেত্রে সায়েন্স দিয়ে থাকো তাহলে তোমার কোনো ঝামেলা নাই, তুমি আর্টস বা কমার্সও দিতে পারো। তবে আর্টস বা কমার্স থেকে কিন্তু পরবর্তীতে বিকম বা বিএ শুধু করা যাবে, বিএসসি করা যাবে না। তুমি যদি সায়েন্স লিখে থাকো তাহলে আজীবন তুমি যে কোনো সাবজেক্ট থেকে অনার্স মাস্টার্স করতে পারবা, তাই আমরা এসএসসি এবং এইচএসসি সায়েন্স দিয়েছি। এরপরে রিজাল্ট, উচ্চারণটা হবে রিজাল্ট নট রেজাল্ট। তো রিজাল্টটা আমরা প্রথম দুটো দিয়েছি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাসও তুমি দিতে পারো, সেকেন্ড ক্লাসের কম হলে কেউ চাকরি পায় না, এই জন্য আমরা ফার্স্ট ক্লাস দিয়েছি, সেকেন্ড ক্লাসও দেওয়া যাবে, থার্ড ক্লাস কোনোভাবেই দেওয়া যাবে না। পরেরটা এসএসসি এইচএসসিতে অবশ্যই এখন জিপিএ সিস্টেম, তাই আমরা জিপিএ লিখেছি 4.70, পরেরটা লিখেছি জিপিএ 4.91। এরপরে দেখো ইয়ার অফ পাসিং, অথবা সরাসরি ইয়ার লিখতে পারো, অর্থাৎ কোন বছরে তুমি কোন পরীক্ষাটা পাশ করেছো। তাহলে MCOM করেছি 2014, আর বিকম অনার্স করেছি 2013, এরপরে 2009, 2007, অর্থাৎ এসএসসি হবে 2007 যদি হয়, এসএসসি থেকে এইচএসসি হবে 2 বছর, তাহলে 7-এর পরে 2 9, 9-এর পরে বিকম অনার্স লাগে 4 বছর বা বিএ অনার্স 4 বছর, তাই 9-এর সাথে 4 যোগ করলে 13। তোমরা 1 বছর গ্যাপ করতে পারো, 13 জায়গায় 14ও হতে পারে, অর্থাৎ এইচএসসির পরে অনার্স শেষ করতে 4 বছরও নিতে পারো, 5 বছরও নিতে পারো। ব্রেক অফ স্টাডি অর্থাৎ 1 বছর গ্যাপ করা সম্ভব। 13-র পরে আমরা 14 না লিখে 15ও করতে পারি, 1 বছর গ্যাপ দিয়েও আমরা মাস্টার্স করতে পারি, যে যেভাবে করো সুবিধা। এখন দেখো নিচে যেটা দেয়া আছে এক্সপেরিয়েন্স, অর্থাৎ তুমি যদি আগে কোনো চাকরি করে থাকো তাহলে অভিজ্ঞতা দেখাবা, অভিজ্ঞতা হলে তোমার চাকরি পেতে সুবিধা হবে। তো অভিজ্ঞতাটা তুমি দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। আমরা লিখেছি এক্সপিরিয়েন্সের জায়গায় হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ আ টেরিটরি টেরিটরি সেলস ম্যানেজার in RB Consumers Limited since August 2014 till now, অর্থাৎ RB কনজিউমার্স লিমিটেডে আমি 2014 সালের অগাস্ট মাস থেকে এখন পর্যন্ত চাকরি করছি। তাহলে এটা তুমি এখনও এক জায়গায় চাকরিরত অবস্থায় আসো। এখন খেয়াল করো, তুমি যদি এক্সপিরিয়েন্স না দিতে চাও তাহলে লিখবা না। এরপরে স্কিল, মানে তোমার দক্ষতা কী কী আছে, যেমন তুমি ভারী কোনো যানবাহন চালাতে পারো, অর্থাৎ কি হতে মাইক্রোবাস, তারপরে বাস, লাইট ভেহিকলস অর্থাৎ মোটর সাইকেল চালাতে পারো। কোম্পানিগুলোর ক্ষেত্রে মোটর সাইকেল চালাতে পারলে সবচেয়ে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখেছি। এরপরে কম্পিউটার অভিজ্ঞতা আছে, যেমন MS ওয়ার্ড, অর্থাৎ কম্পিউটারে MS ওয়ার্ডের কাজ পারি, MS অফিস এক্সেলের কাজ পারি, ইন্টারনেট ব্রাউজিং পারি,
এরপরে লাইট অ্যান্ড হেভি ভেহিকলস ড্রাইভিং এটসেট্রা, অর্থাৎ আমি ভারী বা ছোট ছোট যানবাহন চালাতেও পারি। এটা যদি তুমি লিখতে পারো তাহলে হবে, না হলেও সমস্যা নেই। এইটুকুই হলো আমাদের মূলত লেখা। তাহলে তুমি এই যে কাভার লেটারটা এক পেজে লিখবা আর সিভিটা কারিকুলাম ভিটাটা অন্য পেজে লিখবা, দেখবা যে তোমার জন্য সবচেয়ে সহজ হবে। জুম ক্লাসে তোমরা এই ক্লাসের উপর মতামত দিবা, কোনো সমস্যা থাকলে জানাবা। আশা করি সকলেই বুঝতে পারছো, না বুঝলে আমাকে যোগাযোগ করতে পারো। নিচের যেটুকু ওইটা আমার একটা শিট করা ছিল, শিটে আমার স্বাক্ষর দেওয়া ছিল, ওইটা গুরুত্বপূর্ণ বিষয় নাই, এটুকু হলেই যথেষ্ট। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।